হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেলওয়ে চ্যালেঞ্জার। আজকের ভিডিওটা বিশেষ করে যারা কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক হেল্পফুল একটা ভিডিওতে চলেছে। কারণ আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি একটা বিগ আপডেট, বিশেষ করে যারা পুলিশ পরীক্ষার্থী রয়েছে কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের। সবার প্রথম একটা জিনিস ভালো করে মনে রাখবে যে কলকাতা পুলিশের যেটা প্রিলিমসের এক্সাম, যেটা এখনো পর্যন্ত কোনো আভাস পাওনি, বা ডাব্লিউবিপি যেটা কনস্টেবলের এক্সাম, যার কোনো রকম ভাবে এখন এক্সাম ডেট কিন্তু পিআরবির ওয়েবসাইটে কিন্তু কবে আসবে সেটা কেউ বুঝতে পারছো না। কিন্তু আজকে তোমাদের কাছে একটা প্রপার অ্যানালাইসিস করব, যে অ্যানালাইসিসটাতে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষার জন্য সীমিত সময় আর কতটুকু পেতে পারো, বা এই টাইমটাতে তোমার কি করণীয় করা উচিত। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ, রেলওয়ে চ্যালেঞ্জের ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। যদি তুমি আজকে চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে বেল অন করে নোটিফিকেশন অন করে রাখবে, যাতে করে আপকামিং এই সমস্ত চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট সবার প্রথম তোমার ফোনে পৌঁছে যায় নোটিফিকেশনে। আর ডিসক্রিপশনে একবার ভিজিট করে নিও, যেখানে রেলওয়ে চ্যালেঞ্জারের টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া হয়েছে। সরাসরি টেলিগ্রামে জয়েন করো, কারণ সেখানে লুসেন্টের টপ 1000 জিকে যেটা লাইভ সেশনে ডিসকাস হয় দুপুর 3টের সময়, তার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর টেলিগ্রামে জয়েন থাকলে সেখান থেকে তুমি সেই পিডিএফ এর পেজ বাই পেজ যেটা আপলোড করব সেখানে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তো সরাসরি মুভ করবো আজকের ভিডিও, যেটা মূল আলোচ্য বিষয়। দেখো, ডাব্লিউবিপি আর এই কলকাতা পুলিশ এই যে পরীক্ষাগুলো এখনো যে পেন্ডিং হয়ে রয়েছে, যার কোন রকম কোনো আভাস কিন্তু খুঁজে পাচ্ছি না যে কিভাবে পরীক্ষার ডেটটা আসতে পারে, বা অ্যাপ্রক্স আর কতদিন সময় পেতে পারি। যারা অ্যাকচুয়াল স্টুডেন্ট হয় তারা একটা জিনিস কি আইডেন্টিফাই করে জানো, যে পরীক্ষার ডেটটা যদি অ্যাটলিস্ট জানতে পারা যেত যে আর কতদিন পর পরীক্ষাটা কন্ডাক্ট হবে, তাহলে সেই একটা ডেট অ্যাজাম করে তারা একটা প্রিপারেশনটা জার্নি শুরু করে, যাতে করে তারা বুঝতে পারে যে আর 90 দিন টাইম আছে বা আর 4 মাস টাইম আছে। সেই রকম ভাবে সে একটা নিজের প্রিপারেশনটা গ্রো করে, যাতে করে পরীক্ষার আগে সে প্রপার একটা কমপ্লিট হতে পারে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশন ফেস করতে হচ্ছে, যেখানে তাদের অনেকের স্টুডেন্ট রয়েছে যাদের হয়তো প্রিপারেশন একটা প্রায় 90% কমপ্লিট হয়েছে। এখানে কিছু স্টুডেন্ট থাকবে যারা হয়তো ভাবছে স্টার্ট করব কি করব না, করব কি করব না, এইভাবে দিনগুলো পেরিয়ে যাচ্ছে। আর কিছু স্টুডেন্ট রয়েছে যারা এভারেজ সেকশন রয়েছে। তো যারা এটা মেন্টালিটিতে রেখেছো যে কি করব কি করব না, আমি তাদেরকে যদি স্কিপ করি আর এভারেজ সেকশনের স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে যদি নিয়ে আসি, সেই ক্ষেত্রে একটা জিনিস তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, যেটা আজকের এই ভিডিওটাতে। তুমি যদি একজন এভারেজ সেকশনের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার প্রবলেম কি কি হতে পারে। তোমার হয়তো ম্যাথের কিছু কিছু চ্যাপ্টার এমন রয়েছে যেগুলো ধরো তুমি প্রপার হাতে কমপ্লিট এখনো পর্যন্ত করে উঠতে পারছো না। জিকে জিএস এর যে একটা লার্জ সেক্টর, সেটাকে তুমি এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারছো না। তুমি যদি সিলেবাসটা যদি কমপ্লিট না করতে পারো, তাহলে তোমার কাছে জিকে জিএস এর সেক্টরটা কিন্তু তোমার কাছে একটা আননোন লাগতে পারে। হ্যাঁ, তুমি নাম্বার অফ কোশ্চেন্স কিছু এমন থাকবে যেগুলো তুমি কমন পাবে। এগুলো কিছু কোশ্চেন এমন হয় যেগুলো দেখবে প্রায় পিওয়াইকিউ তে রিপিটেড কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসে প্রায়। কিন্তু আউট অফ 25 আমি যদি মেইন এক্সামটাকে টার্গেট করি, সেখানে কিন্তু 25টা প্রশ্ন ফেস করতে গেলে তোমাকে ভালোভাবে কিন্তু কমপ্লিট রাখতে হবে। কারণ সিলেবাস যদি কমপ্লিট না থাকে, তাহলে তুমি বুঝে উঠতে পারবে না যে কোন কোশ্চেনটা কোথা থেকে দিচ্ছে। দেখো, এই যে আর্টিকেল যেগুলো রয়েছে, সংবিধানের ধারা টোটাল যে এখন 448টা রয়েছে, এবার এখান থেকে কোন কোশ্চেন্স গুলো পরীক্ষায় থাকে। ভূগোল যে একটা এত বড় সেক্টর, এখান থেকে কোন কোশ্চেন্স গুলো করবো, এত নদ নদী, পাহাড় পর্বত, হিমালয় রেঞ্জ, কোনগুলো করব। পরীক্ষায় তো কোশ্চেন্স থাকে খুবই লিমিটেড, কারণ 25 নাম্বার যেটা জিকে জিএস রয়েছে, অল ওভার ইনক্লুডিং ইন দিস জিকে জিএস, যেখানে আর্টস সেকশন রয়েছে, সায়েন্স সেকশন রয়েছে, স্ট্যাটিক জিকে রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, সবকিছু ইনক্লুড রয়েছে। সো সমস্ত কিছু মিলিয়ে এখানে 25টা নাম্বার রয়েছে, যেখানে আমি মেন এক্সামের কথা বলছি, তাই না। আজকে অনেক স্টুডেন্ট রয়েছে যারা ইংলিশটাকে স্কিপ করে দিচ্ছে, যে 10 নাম্বার ইংলিশ, আমি ইংলিশ করবোই না, আমি ইংলিশটাকে স্কিপ করি, আমি 75 নম্বরে ফাইট করবো। কিন্তু 75 নম্বরে তুমি যে ফাইট করতে যাচ্ছ, একটা জিনিস বুঝে দেখবে যে 75 নাম্বারটাকে নিয়েই তুমি তো এক্সাম দিতে যাচ্ছ, কিন্তু তুমি তো 10 নাম্বার সরিয়ে দিচ্ছ। পরীক্ষাটা হচ্ছে 85 নাম্বারের মেন এক্সাম, যেটা নাম্বারটা মেন ডাব্লিউবিপির একটা রিটিন আর কেপি কনস্টেবলের যদি মেন এক্সামের কথা বলি, তাহলে সেখানে যে 10টা নাম্বার ইংলিশ রয়েছে, তুমি যদি একটা এভারেজ স্কোর ওখান থেকে ক্যারি করতে পারো না, ফার বেটার ফর ইউ। আজকে ধরো তুমি ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যেটা প্রপার একটা টেন্সের উপর দাঁড়িয়ে রয়েছে, তুমি যদি সেই টেন্সটাকে কমপ্লিট করো, তাহলে তুমি কিন্তু ভয়েস ন্যারেশন খুব ইজি করতে পারবে। কারণ এখানে তো কোনো ডেসক্রিপটিভ না, এসআই এর মতন যে তুমি ডেসক্রিপটিভ ভাবে লিখতে হবে। 4টা অপশন আছে, তুমি যখনই বুঝতে পারবে যে কমা কোটেশনটা উঠছে, এখানে একটা ড্যাট বসবে, যেটা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, কিছু যেগুলো চিরসত্য,
ধরো এই যে দা আর্থ মুভ রাউন্ড দা সান, সূর্য যেরকম পূর্ব দিকে ওঠে, এগুলো যেমন চিরসত্য। এই কোশ্চেন্স পুরো পরীক্ষায় যদি পাও, সেক্ষেত্রে মনে রাখতে হবে কি, যে জাস্ট কমা কোটেশনটা উঠে আছে সেখানে, আর তার জন্য একটা ড্যাট বসবে, বাকি পুরো সেম। এবার এই রকম জিনিসগুলোর সাথে তুমি যখন একটা পরিচিতি থাকবে, তখন তুমি কোশ্চেন্সটা পড়ে চারটে অপশন যে আছে এটা তোমাকে বুঝিয়ে দেবে যে কোনটা উত্তর হবে। অনেক সময় কি হয়, ফিক্সড প্রিপোজিশন তোমার যদি কিছু জানা থাকে, সেক্ষেত্রে তুমি কি বেনিফিট পেতে পারো। ফিক্সড প্রিপোজিশনটা যদি ঠিকঠাক কমপ্লিট থাকে, তুমি এই ইংলিশের 10 নম্বরের মধ্যে থেকে না একটা নাম্বার কনফার্ম পেতে পারো। যদি বলো কেন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস যেটা হয় সেটা পুরো দাঁড়িয়ে রয়েছে ফিক্সড প্রিপোজিশনের উপর। ম্যাক্সিমামটা এখান থেকে দেওয়া হয়, বিশেষ করে ডাব্লিউবিপি তে যে প্যাটার্নটা ফলো করে। আজকে তুমি যদি এসএসসি দাও, সিজিএল দাও, সিজিএল দাও, এমটিএস দাও, সেক্ষেত্রে তোমার ইংলিশের ওয়েটেজটা আরো অনেক বেড়ে যাবে। কারণ সেখানে এখন তো বুঝতেই পারছো ইংলিশের ওয়েটেজ এসএসসি তে কি পরিমাণে হাই হয়ে গেছে। কারণ এমটিএস এ তো এখন যেটা কাট আপ দিচ্ছে, মানে যেটা মেন ফাইনাল মেরিট হচ্ছে, সেটা তো বুঝতেই পারছো যে ইংলিশ আর জিকেজিএস এর উপর ম্যাথ রিজনিংটাকে কোয়ালিফাইং নেচার করা হচ্ছে, তাই না? কিন্তু ডাব্লিউবিকেপির একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। তুমি সিনোনিম অ্যান্টোনিম, অনেকে যেমন এই জায়গাটাকে মানে খুব ভয় পায় যে সিনোনিম অ্যান্টোনিম আমি ডেইলি 5টা করে করছি, ইডিয়াম 1 করছি, কিন্তু প্রবলেমটা কোথায় হয়, পরীক্ষাতে সিনোনিম এমন একটা দিল যেটা তোমার কাছে অজানা লাগলো, অ্যান্টোনিম এমন একটা দিল অজানা লাগলো। এবার এত ভোকেবস তোমার যদি প্রবলেম হয় যে না আমি এত ভোকেবস থেকে অ্যাভয়েড হতে চাই, তাহলে তুমি এভারেজ সেকশনে যদি স্কোর ক্যারি করতে চাও, যদি বলো যে না আমি আউট অফ 10 এখান থেকে 4টে নাম্বার বা 5টা নাম্বার শিওর নেবো, তাহলে অবশ্যই তোমাকে টেন্সটা ভালো করে কভার আপ করতে হবে। এই টেন্সটা যদি ঠিকঠাক কভার আপ করতে পারো, তাহলে তুমি এখান থেকে 3-4 নাম্বার পর্যন্ত ক্যারি করতে পারো। কোথায় কোথায় পেতে পারো দেখো, ভয়েস চেঞ্জ তো থাকবে, ন্যারেশন চেঞ্জ থাকবে, তাহলে এই দুটো তুমি কনফার্ম পাচ্ছ। যেখানে অপশন তোমাকে অনেক হেল্প করবে, কোথায় হ্যাড বিন হবে, কোথায় হ্যাভ বিন হবে, এগুলো দেখলেই বুঝতে পেরে যাচ্ছ। যেখানে পিকিউআরএস, প্যারা জাম্বেল যেটাকে বলে, রিঅ্যারেঞ্জ করে যেটা লিখতে হয়, ঠিক আছে, এবার সেটা তুমি অপশনে বুঝতে পারবে যে কোনটা উত্তর হবে। খুব ইজি এগুলো, কিন্তু তার জন্য একটু তোমাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো এখন যে টাইমটা রয়েছে, তোমাকে এটা প্রপার প্র্যাকটিস করতে হচ্ছে। নাম্বার 3, ফিক্সড প্রিপোজিশন। তুমি যদি কিছু ঠিকঠাক ভাবে মুখস্থ করে রাখতে পারো, যেটা হেল্প করবে তোমাকে এরর পার্টে। এখন এরর পার্ট গুলো কি হচ্ছে, অনেক সময় টেন্সের উপরে এরর ওরা নাও দিতে পারে, যেখানে স্পেলিং মিস্টেক রাখতে পারে, সেটার উপরেও এরর পার্টটা হতে পারে। তো এরর মানে পার্টিকুলার এটা না যে তোমাকে টেন্সের উপরে দিতে পারে, এরর মানে সেটা বলতে পারো এভরিথিং, সেটা যা কিছু ইনক্লুড থাকতে পারে, সেটা টেন্সের উপর থাকতে পারে, গ্রামাটিক্যাল এরর থাকতে পারে, সেখানে স্পেলিং মিস্টেক থাকতে পারে, আবার নো এরর থাকতে পারে। তো এই জিনিসগুলো বুঝতে হবে। যেমন প্রেফারেবল টু, ওরা দিল প্রেফারেবল ইন, ঠিক আছে, যেমন সুপিরিয়র টু, জুনিয়র টু, পাস মার্কস, ঠিক আছে, ফুড ইন লজিং, ফুড অ্যান্ড লজিং, এই জিনিসগুলো তো তোমাকে এগুলো একটু বুঝতে হবে। যেমন স্পেকটাকেল আর একটা হচ্ছে স্পেকটাকেলস, তাহলে এইরকম টার্মগুলো তুমি কি করে বুঝবে? তার জন্য তোমাকে পিওয়াইকিউ গুলো একটু দেখতে হচ্ছে। বিগত বছরে যখন পরীক্ষা হতো, সেখানে ইংলিশ কিন্তু 25 নম্বর থাকতো। অনেক স্টুডেন্ট বলছো ইংলিশটা কি করবো, ইংলিশটা কি করবো। তো অবশ্যই তোমরা ইংলিশটাকে প্রপার ওয়েতে আগে টেন্সটা কমপ্লিট করো, আর তুমি ডেইলি 5টা করে সিনো আর 5টা করে অ্যান্টো, 5টা ইডিয়াম, 5টা ওয়ান ওয়ার্ড, বিশেষ করে গ্রিন আই যেরকম জুয়েলিয়াস, এই জিনিসগুলোকে একটু টার্গেট নেবে ইডিয়াম ওয়ান ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে? আর যারা জিকে জিএসটাকে কমপ্লিট করছো, অবশ্যই মন দিয়ে চ্যাপ্টার গুলোকে পড়ো, কারণ এখন তোমার কাছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেসক্রিপটিভ। কারণ তুমি যদি ডেসক্রিপটিভটা প্রপার কমপ্লিট করতে পারো, সেখানে তোমার এমসিকিউটা অনেক ইজি লাগবে। অনেক স্টুডেন্ট কি করে ডাইরেক্ট এমসিকিউতে পৌঁছে যায়, তাতে করে কি প্রবলেম হয়, এমসিকিউ এ সে যখন পৌঁছে যাচ্ছে, সেখান থেকে কিন্তু সে যখন এবার কোশ্চেন গুলো ফেস করছে, সেটা হতে পারে একটা কোনো অনলাইন টেস্ট বা প্র্যাকটিস বুক বা পরীক্ষার হলের প্রশ্নগুলো যদি কথা বলি প্রিভিয়াস ইয়ার, তখন কিন্তু তার কাছে অনেক কিছু অজানা মনে হতে পারে, কারণ সে চলে গেছে ডাইরেক্ট এমসিকিউতে। অ্যাকচুয়ালি তোমাকে যেটা করতে হবে ফার্স্টে, সেটা কি, তোমাকে প্রপার ওয়েতে ডেসক্রিপটিভটা পড়তে হবে। এবার ডেসক্রিপটিভ পড়ার সময় অনেকে কি করে, যে এত বড় থিওরিটা আমি এটার জন্য এত পড়বো, এখান থেকে যদি কোনো কোশ্চেন না দিল, এই মেন্টালিটি নিয়ে থাকলে তুমি তো কোনোভাবেই ডেসক্রিপটিভ কমপ্লিট করতে পারছো না, বুঝতে পারলে? তো ডেসক্রিপটিভ ওয়াইজ পড়ো, বিশেষ করে যেগুলো বোল্ড পোরশন এগুলো পড়ো। আর কিভাবে তুমি কোন জায়গাটা ভালো করে কভার আপ দেবে, তার জন্য তোমাকে অবশ্যই পিওয়াইকিউ ফলো করতে হবে। ডাব্লিউবিপি কেপির এসআই কনস্টেবল, এক্সাইজ এক্সাইজ কনস্টেবল, এসওআইসি, সমস্ত কিছু তুমি যদি পিওয়াইকিউর উপর ভালো করে একটু দেখো, তার সাথে যদি সেন্ট্রাল এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো দেখো, তোমার একটা আইডিয়া তৈরি হবে যে কি রকম টাইপের কোশ্চেন্স গুলো পরীক্ষাতে আসছে, বা লেটেস্ট প্যাটার্ন কোশ্চেন্স গুলো কিরকম হতে চলেছে। দেখো ডাব্লিউবিপি একটা রিটেনে কন্ডাক্ট হবে, এটা একটা বলতে পারো যারা ফার্স্ট টাইম এটাকে ফেস করছে, তাদের কাছে এটা একটা কিন্তু একটা মারাত্মক চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ আমরা যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স গুলো যখন দেখি, তখন আমরা একটা বুঝতে পারি যে ডাবল রিটেন, সেখানে প্রিলির কোশ্চেন্স আর মেনের কোশ্চেনের মধ্যে কিরকম মানে ডিস্টেন্স রয়েছে। খুব একটা ডিস্টেন্স কিন্তু দেখতে পাওয়া যায় না। নাম্বার অফ কোশ্চেন্স কিছু যেগুলো থাকে সেগুলো বলতে পারো একটু মডারেট বা একটু স্ট্যান্ডার্ড রাখা হয়, বাকি ওভারঅল পেপার কিন্তু ইজি থাকে।
তার জন্য একটা প্রপার প্র্যাকটিস দরকার। আর ডাব্লিউবি কেপির জন্য পার্সোনালি তুমি যদি বলো যে আমি কিছু বুক ফলো করতে চাই, তাহলে অবশ্যই তুমি ম্যাথের জন্য ছায়া বইটা ফলো করতে পারো, রিজনিং এর জন্য ছায়া বইটা ফলো করতে পারো। বিগত বছরের কোশ্চেন গুলো দেখবে ওখান থেকে হুবহু কমন উঠেছে, যেটা বলতে পারো ক্লাসিক বলো বা তুমি এদিকে ডাব্লিউবি বলো কেপি বলো, এই বইগুলো থেকে ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু কমন হয়। 75% কোশ্চেন তুমি এখান থেকে পাবে। কেপি কনস্টেবল যেটা 2023 হলো, সেখানে রিজনিং এর কোশ্চেন গুলো নাম্বারিং পর্যন্ত কমন ছিল, তোমার এই মিসিং নাম্বার থেকে শুরু করে কোশ্চেন গুলো সব ছায়া বই থেকে, বুঝতে পারলে? তো তুমি একবার প্রপার এতে কমপ্লিট করো, তারপর তোমার যেটা নেক্সট যে স্টেপটা হবে সেটা হচ্ছে টেস্ট সিরিজ দেওয়া। টেস্ট দিয়ে নিজেকে ইমপ্রুভ করো। তুমি যখন ফার্স্ট টেস্টটা দেবে, হয়তো তুমি নিজেকে টেস্টটা দিতেই ভয় পাবে যে না কত মিস করবে, কিন্তু টেস্ট দিচ্ছ কেন? যাতে পরীক্ষার হলে তুমি নাম্বারটা একটা ভালো নিয়ে আসতে পারো। আজকে তুমি ধরো পরীক্ষার ডেট পাচ্ছ না, এই নিয়ে চিন্তিত রয়েছো, কিন্তু একটা জিনিস ভেবে রেখেছো, ধরো পরীক্ষার ডেট যে খুব লেট হবে এমনটা কিন্তু না, কারণ প্রত্যেকেই একটা আপডেট পেয়েছো যেটাই রিসেন্ট হয়েছে। এবার স্বচ্ছতাতে যে পরীক্ষাগুলো হবে, তাতে করে যারা মন দিয়ে কষ্টসৃষ্ট করে পড়াশোনাটা করছো, তো কষ্টের দাম তোমরা নিশ্চয়ই পাবে। আজকে একটা জিনিস মনে রাখবে যে পরিশ্রম করছো তো কষ্টের দাম তুমি পাবে, কিন্তু তার জন্য তোমাকে প্রপার ওয়েতে কন্টিনিউ করে রাখতে হবে এই প্রিপারেশন স্ট্র্যাটেজিটা। কারণ তুমি যে জার্নিটা স্টার্ট করেছো সেটা একটা সাকসেসের জন্য। আজকের দিনে তোমার যদি টার্গেট হয়ে থাকে যে হ্যাঁ আমার একটা চাকরি দরকার, আমি রাজ্য পুলিশেরই চাকরি করব বা কলকাতা পুলিশেরই আমি জবে ইনক্লুড হতে চাই, তার জন্য তুমি এত মেহনত করছো। এবার মন খারাপ হয়ে যাচ্ছে কি যে এক্সাম ডেট আসছে না, তো জেনে রাখো এক্সাম ডেট কিন্তু খুব আর পিছিয়ে নেই, এক্সাম ডেট কিন্তু দ্রুত আসতে পারে। তো প্রত্যেকে বি অ্যালার্ট আর রেডি হয়ে যাও, কারণ 3 থেকে 4 মাসের মধ্যে কেপি কনস্টেবলের যেটা প্রিলি এক্সামটা, এটা কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। আই রিপিট, কেপি কনস্টেবল যেটা প্রিলিমস এক্সাম, সেটা কিন্তু আগামী 3 থেকে 4 মাসের মধ্যে একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর ডাব্লিউবিপির এক্সাম যেহেতু একটা রিটেনে কন্ডাক্ট হয়েছে, যেটা একটাই ফাইনাল মেন রিটেনে কন্ডাক্ট হবে, তো বলতে পারো ওটা তার থেকে হয়তো 2-2.5 মাস একটু পিছনে যাবে। কিন্তু এতটুকু সিওর তোমরা হয়ে যাও যে এক্সাম ডেট নিয়ে যারা চিন্তিত রয়েছে, তারা আর এসব নিয়ে চিন্তিত না থেকে স্টে ইওর ফোকাস। কারণ কম্পিটিশন লেভেল কিন্তু ভাই বাড়বে। যদি বলো কেন বাড়বে, কাট অফ তো প্রিভিয়াস ইয়ার দেখেছি, কাট অফ প্রিভিয়াস ইয়ারের সাথে এইবারের কোনো তুমি মিল পাবে না। এটা তুমি কাট অফ যখন আসবে পিআরবি থেকে তখন দেখবে। অনেকে তো ভিডিওগুলো দেখো ঠিকই, কিন্তু যেভাবে কমেন্ট সেকশনে তোমরা কথাবার্তাগুলো বলো, তার আগে একটা কথা বলবো যে টাইটেল আর থাম্বনেল না দেখে ভিডিওটার মধ্যে ইনক্লুড হবে। যদি তুমি আমার ভিডিওতে ইন্টারেস্ট থাকো তবেই তুমি ভিডিওটা দেখো, আদারওয়াইজ ভাই তুমি স্কিপ করতে পারো, তোমাকে কেউ জোর জবরদস্তি করবে না। কিন্তু তুমি কোনো ভিডিওটাকে ভালোভাবে না দেখে টাইটেল আর একটা থাম্বনেল দেখে তুমি তার উপর বেস করে কিন্তু পুরো নিজেকে এটা বলতে পারো না যে ভিডিওটার মধ্যে কি আছে। তার জন্য ভিডিওটাকে দেখতে হবে। তো যারা সিরিয়াস এক্সপিরিয়েন্স তাদের দিকে তাকিয়ে ভিডিওগুলো প্রোভাইড করি, এবং আগামী দিনে যারা সফলতা পাবে অবশ্যই তারা মনোযোগী হোক আর পড়াশোনাটাকে আরো আরো ইমপ্রুভ করো। কম্পিটিশন লেভেলটা হাই হবে। কেন হবে? কারণ এই যে একটা লং টাইম, এই টাইমের মধ্যে না ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে, রেলওয়ে এক্সাম গুলোকে কেউ টার্গেট করে নিচ্ছে, কেউ এসএসসি এক্সাম গুলোকে টার্গেট করে নিচ্ছে। ভাই দেখো, ডাব্লিউবিপি বলো বা কেপি বলো, এই যে এক্সাম গুলো তো কন্ডাক্ট তো হবেই, হয়তো একটু লেট হচ্ছে, কিন্তু এই টাইমিংটাতে আরো এক্সাম কিন্তু রানিং চলছে। তারা সেই সমস্ত এক্সাম গুলোকে টার্গেট আছে, কারণ তার তো একটা প্রিপারেশন রয়েছে। এবার সেই প্রিপারেশনটার উপরে আরো কিছু চ্যাপ্টার যেগুলো ডাব্লিউবিপি কে ভিতরে ইনক্লুড নেই, সেগুলোকে সে যদি এখানে কভার আপ করে নেয়, তাহলে সে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য কিন্তু একটা ভালো প্রিপারেশন কমপ্লিট করছে, যাতে করে তার সেখানে একটা সিলেকশন হতে পারে। তো মনে রেখে দেবে, অলরেডি এজের একটা রিল্যাক্সেশন রয়েছে 3 বছরের। এটা একটা মারাত্মক ব্যাপার, কারণ যারা বিগত বছরে নিজেদের জীবনে সফলতা পায়নি, আজকে তারা নিজের সিটটা কিন্তু ছেড়ে কথা বলবে না। তো দিনের পর দিন কম্পিটিশন বাড়বে, এটা কোনোদিনই কমবে না। আর মনে রেখে দেবে যে নিজেকে এমন একটা নাম্বার নিয়ে আসো এক্সাম হলের থেকে, যে নাম্বারটা তোমার কাট অফ ওরিয়েন্টেডের ধারে পাশে যেন না থাকে। তুমি যদি প্রিলিমস এর কথা বলো, ধরো কলকাতা পুলিশের যে প্রিলিমস হবে, সেখানে কোয়ালিফাইং নেচার, তুমি সেখানে ধরো 70-এ কাট অফ পেলো, তুমি 70-ই পেয়েছো, আর কেউ 70-এর মধ্যে 90 পেয়েছো, এখানে কোনো ব্যাপার না। কিন্তু যেটা মেন এক্সাম হবে ডাব্লিউবিপির একটাই রিটেন, বা কলকাতা পুলিশের যখন মেন এক্সামটা হবে আফটার কোয়ালিফাই ইউর গ্রাউন্ড, যখন তুমি গ্রাউন্ডে কোয়ালিফাই করছো, গ্রাউন্ডে কমপ্লিট করছো, দেন মেন এক্সামে যখন আসছো কলকাতা পুলিশে, তখন কিন্তু সেখানে মনে রেখে দেবে যে সেখানে কিন্তু যে 85 নাম্বারের রেটিংটা হবে তার উপরে কিন্তু যেটা মেন কাটারটা দেওয়া হবে, আর 15 মার্কসের যেটা ইন্টারভিউ। এই কথাগুলো কেন বারবার বলছি, কারণ অনেক পরীক্ষার্থী রয়েছে যারা গায়ে গায়ে কাটার ক্লিয়ার করে, প্রবলেমটা কোথায় হয়? ফাইনাল মেরিটে। তো তুমি যে স্টেপগুলো কোয়ালিফাই করছো, সেটাকে একটু ভালোভাবে ধ্যান দাও যে তোমাকে নাম্বার একটা এমন ক্যারি করতে হবে। অনেকেই কাটার যখন ক্লিয়ার করে খুবই আনন্দের চলতে থাকে যে হ্যাঁ, আনন্দ হওয়াটা স্বাভাবিক, সে তার কষ্টের দাম পেয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ফাইনাল মেটে গিয়ে তাকে কেন আফসোস করতে হচ্ছে? কারণ
সে যদি আর দু একটা নাম্বার বেশি পেত তাহলে কিন্তু সে আজকে সিলেকশনে পেয়ে যেত। তাই প্রত্যেক বন্ধুকে একটাই রিকোয়েস্ট করবো যে মন দিয়ে পড়াশোনা করো, আর তার সাথে সাথে গ্রাউন্ড লেভেল প্র্যাকটিস করো। আর রিসেন্ট যে এক্সাম গুলো হচ্ছে ভাই সেগুলোকে ফোকাস দাও, বিশেষ করে এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এসএসসি, এমটিএস, এসএসসি যেটা ফেজ 13, এই সমস্ত এক্সাম গুলোকে টার্গেট করো। কারণ তোমার যে প্রিপারেশনটা রয়েছে সেটা তুমি ডাব্লিউবিকেপি প্রিপারেশন নিচ্ছ ঠিকই, কিন্তু তুমি তো একটা সিলেকশন নেবে বলে প্রিপারেশন নিচ্ছ, তো তোমার প্রিপারেশনে কোনো কমতি নেই। কিন্তু কিছু চ্যাপ্টার যেগুলোকে স্কিপ করছো, যেগুলো একটা সেন্ট্রাল এক্সামে ইনক্লুড আছে রেলওয়েতে, যেমন রেলওয়ে এক্সামে ইংলিশ নেই, তো তুমি এই মুহূর্তে সেই সমস্ত চ্যাপ্টার গুলোকে ইনক্লুড করে একটা প্রপার অ্যানালিসিস করো আর ভালোভাবে স্টাডি শুরু করো। আর আগামী 2 থেকে আড়াই মাসের মধ্যে কিন্তু এনটিপিসি এক্সামটা কন্ডাক্ট হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েট, তার ঠিক 1 থেকে 1.5 মাসের মধ্যে কিন্তু আরআরবি গ্রুপ ডি এক্সাম কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো মনে রাখবে এই যে রিক্রুটমেন্ট গুলো আসছে এগুলোকে হাতছাড়া করো না, কারণ এজ পেরিয়ে যাচ্ছে। আর যারা ডাব্লিউবিকেপির পরীক্ষার্থী, বারবার বললাম যে 3 থেকে 4 মাসের মধ্যে একটা এক্সাম হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তো বি অ্যালার্ট, আর ভালো করে পড়াশোনা করো। তোমরা যদি জিকে জিএসটাকে খুব অল্পের মধ্যে একটা কুইক রিভিশন করতে চাও, অনেক স্টুডেন্ট হয় যারা বুঝে উঠতে পারে না যে জিকে জিএসটা কিভাবে কমপ্লিট করব, কোথা থেকে শুরু করব, পরীক্ষার জন্য কোন কোশ্চেন শুরু করব। তো ডাব্লিউবিকেপি মেন এক্সামকে টার্গেট করে মেন এক্সামে বা প্রিলিমসে আসার মতন যে সমস্ত কোশ্চেন গুলো জিকে জিএস হতে পারে বিগত বছরে এসেছে বা আপকামিং এক্সামেও এই টাইপের কোশ্চেন গুলো তুমি ফেস করবে, তার উপর একটা প্রপার ক্লাস কমপ্লিট করা হয়েছে যেটা হচ্ছে যোদ্ধা ব্যাচ। তো এই যোদ্ধা ব্যাচ তুমি যদি এখান থেকে নিতে চাও, যেখানে তুমি খুব কয়েকটা ক্লাসের মধ্যে প্রপার জিকেটাকে কমপ্লিট করা হয়েছে, এর মধ্যে কি কি পাচ্ছ, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, কনস্টিটিউশন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, তার সাথে রয়েছে 2024-এর সিলেক্টিভ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, আর ইনক্লুডিং রয়েছে স্ট্যাটিক জিকে। তো ক্লাসগুলোকে তুমি একবার কপিতে নোট করো, দেন তুমি ভালো করে একটা রিভিশন দাও, দেন তুমি কোনো একটা পিওয়াইকিউ ওঠাও বা তুমি কোনো একটা টেস্টে যাও, বুঝতে পারবে যে তোমার পুরো জিকে জিনিসটা একটা র্যান্ডম কুইক রিভিশন হবে। অবশ্যই তোমাকে আমি বলবো যে তুমি যদি নিউ স্টুডেন্ট হয়ে থাকো, বা তুমি যদি এভারেজ সেকশনের স্টুডেন্ট হয়ে থাকো, বা যদি এভারেজ সেকশনের স্টুডেন্ট না হয়ে তুমি যদি একজন অ্যাডভান্স সেকশনের স্টুডেন্ট হয়ে থাকো, তো তুমি তখন রিভিশন স্কেলে রয়েছো, তো তোমার জন্য যোদ্ধা ব্যাচটা অনেক হেল্প হবে। কারণ এখন কম্পিটিশনটা মেন চলে এসেছে জিকে জিএসে, ম্যাথ, রিজনিং ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ঠিকঠাক যারা প্র্যাকটিস করছে একটা ভালো স্কোর ক্যারি করছে। জিকে জিএসে যে একটু এগিয়ে যাবে সে কিন্তু তুলনামূলক কম্পিটিশনে অনেকটাই এগিয়ে যাবে। তাই প্রত্যেক স্টুডেন্টের দিকে তাকে একটা কথাই বলবো, তুমি যদি সেলফ স্টাডি করছো অবশ্যই ডেসক্রিপটিভ কমপ্লিট করো। আর যদি তুমি বলো যে না আমি যোদ্ধা ব্যাচে আসতে চাই, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। মাত্র 200 টাকা পে করে তুমি কিন্তু এই ব্যাচটা কমপ্লিট করতে পারছো। 200 টাকাটা অনেকই কম, কিন্তু এর মধ্যে তুমি যেটা পেয়ে যাবে, তুমি যদি ক্লাসগুলো প্রপার কমপ্লিট করো, খুব যে বেসিক ক্লাস আছে এমন না, কিন্তু যে ক্লাসগুলো এর মধ্যে ইনক্লুড রয়েছে আপকামিং ডাব্লিউবিকেপি মেইন এক্সামকে টার্গেট করে কিন্তু পুরো ব্যাচটা কমপ্লিট হয়েছে, যেখানে যোদ্ধা ব্যাচে তুমি পেয়ে যাচ্ছ ওভারঅল জিকে জিএস প্রপার একটা কমপ্লিট। ওকে, তো যদি যোদ্ধা ব্যাচে আসতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো। এটা হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার। ওয়ান টাইম পে করতে হবে 200 টাকা। দেন তুমি এই ক্লাসগুলোকে প্রপার হয়তো কপিতে নোট করো আর র্যান্ডম রিভিশন দাও, আর আমার সাথে দুপুর 3টায় লাইভ সেশনে জিকে ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো, যাতে করে তোমার পড়াটা সুন্দর রিভিশন থাকে এবং এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনগুলোর সাথে একটা প্রপার অ্যানালাইসিস তোমার কমপ্লিট হয়ে থাকে। তো প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আর যদি তুমি আজকে চ্যানেলে নিউ ভিউয়ার্স হও অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে চাকরি সংক্রান্ত আপডেট ছাড়াও লাইভ জিকে ক্লাস, এছাড়া ম্যাথ, রিজনিং এর সলিউশন খুব সহজে তোমার ফোনে নোটিফিকেশনে পৌঁছে যায়। প্রত্যেকে ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।